আচ্ছা, সিএসএফ এর স্টাডির ক্ষেত্রে আমরা আরেকটা যে জিনিস দেখি সেটি হলো অলিগোক্লোনাল ব্যান্ড। এখন অলিগোক্লোনাল ব্যান্ড নর্মালি এটি নেগেটিভ থাকে, সাবঅ্যারাকনয়েড হেমোরেজও নেগেটিভ থাকে। আরেকটা জিনিস যে মাল্টিপল স্ক্লেরোসিসে অলিগোক্লোনাল ব্যান্ড অফেন পজিটিভ। আর বাকি যেটা থাকে অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস অথবা ভাইরাল মেনিনজাইটিসে ইট ক্যান বি পজিটিভ। আমরা শুরুতেই প্রথম যে আমাদের ভিডিও লেকচারটি ছিল সেখানে আমরা শিখেছিলাম যে অলিগোক্লোনাল ব্যান্ডটা কি। অলিগোক্লোনাল ব্যান্ডটা হলো যে অ্যাবনর্মাল ইমিউন রিয়াকশন এগেনস্ট দ্য মাইলিন। এখন মাল্টিপল স্ক্লেরোসিস কি? এটা একটা ডিমাইলিনেটিং ডিজিজ, অর্থাৎ মাইলিনের এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, যার ফলে মাল্টিপল স্ক্লেরোসিসে প্রায় অলিগোক্লোনাল ব্যান্ড পজিটিভ থাকে। তবে টিউবারকুলোসিস, ভাইরাল মেনিনজাইটিস এবং অ্যাকুট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসও এটা পজিটিভ হতে পারে, বাট সবসময় পজিটিভ নয়। সো অলিগোক্লোনাল ব্যান্ড ইট ইজ এ নন স্পেসিফিক, এটা কোনো স্পেসিফিক না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি মেনিনজাইটিসে। তাহলে হোয়াট ইজ মেনিনজাইটিস? এবং মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা আগেই সংজ্ঞাটা পড়েছি যে ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য লেপ্টোমেনিনজাস অ্যান্ড সিএসএফ। এবং মেনিনজাইটিসের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে। ক্যারেক্টারিস্টিক ফিচার কি? এই সকল পেশেন্টের জ্বর থাকে, হেডেক থাকে এবং মেনিনজিজম থাকে। এবং এই মেনিনজিজমটা কি? মেনিনজিজমটা হলো পেশেন্টের হেডেক, ফটোফোবিয়া এবং স্টিফনেস অফ নেক। হেডেক, ফটোফোবিয়া এবং স্টিফনেস অফ দ্য নেক, এই তিনটা মিলে হচ্ছে মেনিনজিজম। তাহলে এই মেনিনজিজমের সাথে পেশেন্টের আরও কিছু সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন থাকে। সেগুলো কি? পেশেন্টের কার্ডিক সাইন থাকে এবং বুরজিনস্কি সাইন থাকে। তাহলে এই দুটো সাইন কি? এই দুটো সাইন হলো সাইন অফ মেনিনজিয়াল ইরিটেশন। এবং কার্নিক সাইনে কি হয়? কার্নিক সাইন হয় যদি হিপ জয়েন্টটা ফ্লেক্সড অবস্থায় থাকে এবং নি জয়েন্টটাকে যদি এক্সটেন্ড করা হয়, হিপ জয়েন্ট ফ্লেক্সড অবস্থায় নি জয়েন্টকে যদি এক্সটেন্ড করা হয় তাহলে হ্যামস্ট্রিং মাসেলে স্পাজম হয়। দিস ইজ কল্ড কার্নিক সাইন। হোয়াট ইজ বুরজিনস্কি সাইন? বুরজিনস্কি সাইন হলো আমি যদি নেককে প্যাসিভলি ফ্লেক্সড করি তাহলে দেখা যাবে হিপ জয়েন্ট এবং নি জয়েন্টও ফ্লেক্স হচ্ছে। এটা এখন সেকেন্ড একটি কোশ্চেন যে আমাদের মেনিনজাইটিসের যে ক্যারেক্টারিস্টিক্স একটা কম্বিনেশন থাকে, পাইরেক্সিয়া, হেডেক এবং মেনিনজিজম। মেনিনজিজমের ক্ষেত্রে আমরা দেখি যে নেক স্টিফনেস থাকে, পেশেন্টের ফটোফোবিয়া বা হেডেক থাকে। তাহলে এটা কি মেনিনজাইটিসের জন্য স্পেসিফিক? না, মেনিনজিজম কিন্তু মেনিনজাইটিসের ক্ষেত্রে স্পেসিফিক না। কারণ হচ্ছে যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজিও মেনিনজিজম থাকতে পারে। এবার আসেন কজ অফ মেনিনজাইটিস। এবার আসেন কজ অফ মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা জানি যে ইনফেকশনের কারণে এটা হয়। তার মধ্যে একটি অন্যতম ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়া, দেন ভাইরাসেস, দেন প্রোটোজোয়া অ্যান্ড প্যারাসাইটস, ফাঙ্গাই, there is some non-infective but sterile cause there that includes malignant diseases, inflammatory diseases. These are the four. এর মধ্যে যদি আমরা দেখি ভাইরাসের মধ্যে আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে ফ্রিকুয়েন্ট ভাইরাল কজ অফ মেনিনজাইটিসের আরেকটি নাম হলো অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। এর কমন এবং ফ্রিকুয়েন্ট কজ হচ্ছে এন্ট্রোভাইরাস। এন্ট্রোভাইরাসের মধ্যে কি আছে? কক্সাকি ভাইরাস, পোলিও ভাইরাস অ্যান্ড ইকো ভাইরাস। এই ভাইরাসগুলো কি? এগুলো হচ্ছে আরএনএ নন এনভেলপড ভাইরাস বা পিকোর্না ভাইরাস ফ্যামিলি। এগুলোর সাথে ফ্রিকুয়েন্টলি ভাইরাল ইনফেকশনের মধ্যে এগুলা দিয়ে হয়। আর একটা হয় হচ্ছে মামস দিয়েও খুব ফ্রিকোয়েন্টলি মেনিনজাইটিস হয়। তবে যেসব জায়গায় মামসের রেগুলার ভ্যাকসিনেশন করা হয় সেসব জায়গায় আবার মামসের ফ্রিকোয়েন্সি কম, কিন্তু যেখানে ফ্রিকোয়েন্ট ভ্যাকসিনেশন করা হয় না সেসব জায়গায়ও কমন কজের মধ্যে মামস রয়েছে। তাহলে কমন কজের মধ্যে আমরা যদি দুটো বলি তাহলে একটা হলো ইকো, একটা হচ্ছে কক্সাকি। আর যেসব জায়গায় দেখা যায় যে ভ্যাকসিনেশন কার্যক্রম ঠিক হয় না, মামসের বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু ইপিআই শিডিউলে কি পোলিওটাকে দেওয়া হয়, কিন্তু এমআর দেওয়া হয় ইপিআই শিডিউলে, সেটা হচ্ছে মিজলস এবং রুবেলার এগেনস্টে, মামসের এগেনস্টে কিন্তু ইপিআই শিডিউলে দেওয়া হয় না। সুতরাং এটাও একটা ফ্রিকুয়েন্ট কজ অফ ভাইরাল মেনিনজাইটিস। এছাড়াও আপনার ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ভ্যারিসেলা জোস্টার, এপস্টিন-বার ভাইরাস, এইচআইভি, লিম্ফোসাইটিক কোরিওমেনিনজাইটিস, মোলারেট মেনিনজাইটিস, দ্যাট ইজ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 দিয়ে হয়।
দেন আসে প্রোটোজোয়া বা প্যারাসাইটিস, যেমন সিস্টিসার্কোসিস, অ্যামিবিয়া দিয়েও কিন্তু আমার মেনিনজাইটিস হতে পারে। দেন আসে ফাঙ্গাস। ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফাঙ্গাসের মধ্যে কারা মেনিনজাইটিস করে, আমরা প্রথম লেকচারে বলেছিলাম যে ক্যান্ডিডা অ্যালবিকাস এবং ক্রিপ্টোককাস, এই দুটাতে সাধারণত ফ্রিকোয়েন্টলি হয়। ক্রিপ্টোককাসটা সাধারণত এইচআইভি পেশেন্টের ক্ষেত্রে এই ক্রিপ্টোককাস মেনিনজাইটিসটা খুবই হয় এটা। এবং ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যে মেনিনজাইটিসটা হয়, আমরা বলেছিলাম যে এটা একটা ক্রনিক মেনিনজাইটিস। তবে ফাঙ্গাল ইনফেকশনটা দিয়ে তখনই মেনিনজাইটিস হবে যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে। ইমিউনো কম্প্রোমাইজ স্টেজে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যদি মেনিনজাইটিস হয় সেটা ফাঙ্গাল ইনফেকশন কিনা। তারপরে ক্যান্ডিডা এবং ক্রিপ্টোককাস দুটোই হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস। দেন আপনি যদি খেয়াল করেন হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস, ককপিডয়েডসিস, these are the dimorphic fungus. Sporothrix, this is also a dimorphic fungus. হ্যাঁ, এর মধ্যে তাহলে তাহলে অল ডাইমরফিক ফাঙ্গাস, যতগুলো ডাইমরফিক ফাঙ্গাস আছে এবং দুইটা হচ্ছে অপরচুনিস্টিক ফাঙ্গাস, এরাই হচ্ছে কি করতেছে, এরা হচ্ছে ফাঙ্গাল মেনিনজাইটিস করতেছে। তাহলে একই সাথে আমরা কিন্তু ডাইমরফিক ফাঙ্গাসগুলো জেনে গেলাম। তবে এখানে আমরা একটু খেয়াল করি, এটা লেন্স থেকে নেওয়া হয়েছে যে ডাইমরফিক ফাঙ্গাস কী কী আছে দেখেন, আর যেগুলো হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাস। হ্যাঁ, সিস্টেমিক ফাঙ্গাসগুলোই হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। কী কী আছে? ককপিডয়েডস, হিস্টোপ্লাজমা, ককপিডয়েডস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস, প্যারাককপিডয়েডস। হ্যাঁ, তাহলে অল সিস্টেমিক ফাঙ্গাস আর ডাইমরফিক ফাঙ্গাস। একটা এক্সেপশন আছে দেখেন, সাবকিউটেনিয়াস ফাঙ্গাস, যেটা হচ্ছে স্পোরোথ্রিক্স। তাহলে স্পোরোথ্রিক্স ও ডাইমরফিক, বাট সেটা সিস্টেমিক না, সেটা হচ্ছে কি সাবকিউটেনিয়াস। এখন all dimorphic fungus except paracoccidoids cause meningitis। তাহলে এই সিস্টেমিক ফাঙ্গাসের মধ্যে হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাস যারা, তারা সবাই ডাইমরফিক ফাঙ্গাস, কিন্তু এই ডাইমরফিক ফাঙ্গাসের মধ্যে একটা মাত্র আছে, সেটা হচ্ছে প্যারাকক্সিডয়েডস। এই প্যারাকক্সিডয়েডসটাই শুধুমাত্র মেনিনজাইটিস করে না, বাকি সকল সিস্টেমিক ফাঙ্গাস বা ডাইমরফিক ফাঙ্গাস সেগুলো হচ্ছে মেনিনজাইটিস করে। আর সিস্টেমিক ফাঙ্গাসের বাইরে আর একটা ডাইমরফিক ফাঙ্গাস আছে, সেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফাঙ্গাস, সেটা হচ্ছে স্পোরোথ্রিক্স, সেটাও আমার মেনিনজাইটিস করে। তাহলে দিস ইজ স্পোরোথ্রিক্স, এবং এই স্পোরোথ্রিক্সটা হচ্ছে এটা একটা সাবকিউটেনিয়াস ফাঙ্গাস, বাট এটা ডাইমরফিক ফাঙ্গাস। এছাড়া ম্যালিগন্যান্ট কজে কিছু আছে, ব্রেস্ট ক্যান্সার, সেটা ব্রেইনে মেটাস্টাসিস হয়, ব্রঙ্কিয়াল ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলোও হচ্ছে মেনিনজাইটিস করতে পারে। ইনফ্লামেশন কন্ডিশন, এগুলো সাধারণত রিকারেন্ট হয়। ইনফ্লামেটরি ডিজিজ যেমন সার্কয়েডোসিস, এসএলই, বেসেট ডিজিজ, এগুলা হচ্ছে মেনিনজাইটিস করে। এবার আসি ব্যাকটেরিয়াল কজেস অফ মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিসের মধ্যে আপনি খেয়াল করেন যে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক। হ্যাঁ, তো এজ অফ অনসেট অর্থাৎ নিওনেট, জন্মের পরপরই যাদের মেনিনজাইটিস হচ্ছে তাদের ক্ষেত্রে দেখেন কমন কজ গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তো কী কী আছে? ইস্চেরিশিয়া কলাই, প্রোটিয়াস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। তাহলে ইকলাই, তাহলে আমি যদি ইনপুট করি কক্কাসের মধ্যে কী আছে? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, যার আরেকটা নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অফ অ্যাগালেক্সি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে কিছু গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। গ্রাম নেগেটিভ ব্যাসিলের মধ্যে কি আছে? একটা হচ্ছে ইকোলাই, আর একটা আছে প্রোটিয়াস, আর লেস কমন একটা আছে, সেটাও একটা কক্কাস, সেটা কি লিস্টেরিশিয়া মনোসাইটোজেন। এবার যদি আমরা একটু মাইক্রোবায়োলজি লেন্সে যাই, যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, বার্থ ক্যানাল দিয়ে বা অ্যাট দ্য টাইম অফ বার্থ কী অর্গানিজম ট্রান্সমিট হয় দেখেন। যখন বার্থ ক্যানাল দিয়ে হয় স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি বা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ, এই নিওনেটাল মেনিনজাইটিস করে। তারপরে হচ্ছে ইস্চেরিশিয়া কলাই, এটা কি করে? নিওনেটাল মেনিনজাইটিস করে। আরেকটা কি জানলাম আমরা? আরেকটা জানলাম হচ্ছে যে লিস্টেরিশিয়া মনোসাইটোজেন। দেখেন, এটা ট্রান্সপ্লাসেন্টাল, এটা ক্রস করতে পারে, তাই না? তাহলে জন্মের পরপরই বাচ্চা যে মেনিনজাইটিসে আক্রান্ত হচ্ছে, তাহলে সে কোত্থেকে পাবে? মার কাছ থেকে তার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ডিউরিং ডেলিভারি সে যখন বার্থ ক্যানাল দিয়ে সে যদি যখন ডেলিভারিটা হচ্ছে, বা মা যদি আগে থেকে ইনফেক্টেড হয়, ট্রান্সপ্লাসেন্টাল বাচ্চার কাছে
ট্রান্সপ্লাসেন্টাল রুটে এটা ট্রান্সমিট হতে পারে, তাই না? তাহলে ট্রান্সপ্লাসেন্টাল রুটে লিস্টেরিয়া মনোসাইটোজেন যেটা হচ্ছে সেটাও আমাকে নিউনাটাল মেনিনজাইটিস করতেছে। আবার গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি ইশিয়েলা কোলাই যেটা বার্থ ক্যানাল দিয়ে ট্রান্সফার হয় সেটাও আমার নিউনাটাল মেনিনজাইটিস করছে। আচ্ছা, এরপরে আসেন যে প্রি স্কুল চিলড্রেন। প্রি স্কুল চিলড্রেনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তারপরে হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তাহলে প্রি স্কুল চিলড্রেনের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এবং নাইজেরিয়া মেনিনজাইটিস। আচ্ছা, তাহলে প্রি স্কুল চিলড্রেন যাদের ক্ষেত্রে যে কমন মেনিনজাইটিসের কজ হচ্ছে, একটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হচ্ছে, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আর একটা হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস। এবং আমাদের ইপিআই শিডিউলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাকে প্রিভেন্ট করার জন্য আমরা হিপ দিচ্ছি ভ্যাকসিন পেন্টাভ্যালেন্টের সাথে, আর নিউমোকক্কাল বা পিসিবি ভ্যাকসিন অ্যাড করা হয়েছে, নিউমোকক্কাল ভ্যাকসিন, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এগেনস্টে। কিন্তু নাইজেরিয়া মেনিনজাইটিসের এগেনস্টে আমাদের ইপিআই শিডিউলে কোনো ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় না। আর লেস কমন কোনটা? মাইক্রোভেক্টর টিউবারকুলোসিস। আর যদি ওল্ডার চিলড্রেন বা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাদের ক্ষেত্রে হচ্ছে যে নাইজেরিয়া মেনিনজাইটিস দিয়েই হচ্ছে বেশি হচ্ছে, সাথে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। অর্থাৎ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জাটা এখানে বাদ হয়ে যাচ্ছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বাদে বাকি দুইটা অর্থাৎ নাইজেরিয়া মেনিনজাইটিস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে ওল্ডার চিলড্রেন কমনলি হয়। আর লেস কমন কি হয়? লেস কমন হয়, দেখেন এই যে নিউনেটেড যেটা লেস কমন, ওল্ডার চিলড্রেনের সেটা লেস কমন, অর্থাৎ লিস্টেরিয়া মনোসাইটোজেন। স্কুল চিলড্রেনদের যেটা লেস কমন মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, এখানেও সেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপরে একটা কি হয়, এটাতে স্টাফাইলোকোকাস অরিয়াস দিয়ে হয়। যদি স্কাল ফ্র্যাকচার থাকে, অর্থাৎ অনেক সময় আমাদের কাছে অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে বা ফিজিক্যাল অ্যাসাল্টের পেশেন্ট আছে যারা মাথায় আঘাত নিয়ে আসে, সেই সকল পেশেন্টের কিন্তু মেনিনজাইটিস হতে পারে স্টাফাইলোকোকাস অরিয়াস দিয়ে। আরেকটা কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে। এবার আমরা একটু টিউবারকুলাস মেনিনজাইটিস সম্পর্কে কিছুটা আলোচনা করব। টিউবারকুলাস মেনিনজাইটিসের ক্ষেত্রে দেখেন যে আমরা এটা বলেছি যে টিউবারকুলাস মেনিনজাইটিস সেটা হচ্ছে একটি সাব অ্যাকিউট বা ক্রনিক, এবং এখানে যেটা বলা আছে যে অনসেট ইজ মাস স্লোয়ার দেন আদার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস ওভার 2 to 8 weeks। তবে আমি একটা পেশেন্ট জানি, যে পেশেন্টটা হচ্ছে সে একজন ডক্টর ছিলেন, তার কিন্তু যখন জ্বর আসে, প্রথমে জ্বর বা সিভিয়ার হেডেক, সেটা নিয়ে সে একটা বেসরকারি মেডিকেলে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে 6 কি 7 দিন পর তার কিন্তু কনভালশন শুরু হয়, এবং কনভালশন যখন শুরু হয় তখন তাকে সিএসএফ স্টাডি করা হয়, এবং সিএসএফ স্টাডি করার পরে তখনও কনক্লুসিভ কিছুতে আসা যায় নাই। তার ব্রেন ইমেজিং করা হয়, সেখানেও কনক্লুসিভ কিছু আসা যায়নি। পরে সেটা হচ্ছে টিবির জন্য তাকে পাঠানো হয়, যে টিবি আছে কিনা, অর্থাৎ জিন এক্সপার্ট করতে পাঠানো হয়। সিএসএফ জিন এক্সপার্ট করতে পাঠানো হয়। প্রথমে সেটা এনআইডিসিএস জাতীয় বক্ষব্যাধিতে পাঠানো হয়, এবং সেখান থেকে রিপোর্ট আসে যে সেটা হচ্ছে একটা টিউবারকুলার মেনিনজাইটিস। শুধু টিউবারকুলার মেনিনজাইটিসই নয়, সেটা ছিল একটা এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কেস। পরে স্যাররা কিন্তু এটা আসলে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ 1 সপ্তাহের মধ্যে তার ফিচার ডেভেলপ করছে, এবং এখানে দেখেন এটা বলা হচ্ছে মাচ স্লোয়ার 2 to 8 weeks। হ্যাঁ, প্লাস হচ্ছে যে আপনি যদি দেখেন টিউবারকুলার মেনিনজাইটিসের এর সাইন অফ মেনিনজিজম এটা কিন্তু অ্যাবসেন্ট থাকে, এবং তারও কিন্তু সেটা অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ নেক রিজিডিটি তার কিন্তু ছিল না, নেক রিজিডিটি ছিল না। তবে তার প্রচণ্ড আকারে হেডেক ছিল এবং ফটোফোবিয়া ছিল। সো বইয়ের সাথে সবসময় কিন্তু ক্লিনিক্যাল পিকচার নাও মিলতে পারে। হ্যাঁ, এইদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং এই সকল পেশেন্টের আমরা যখন নাম্বার কনসিডার করে সিএসএফ স্টাডি করি, সিএসএফকে যদি রেখে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একটা ফাইন প্লট তৈরি হয়, যেটাকে বলা হয় স্পাইডার ওয়েব। হ্যাঁ, when the CSF is allowed to stand, it forms a fine plot, যেটাকে বলা হয় স্পাইডার ওয়েব। এখন আমরা নর্মালি বলেছিলাম যে আগের প্রথম লেকচারে যে সিএসএফে আমরা সাধারণত লিম্ফোসাইট কাউন্টটা সবচেয়ে বেশি করতে, তবে টিউবারকুলার মেনিনজাইটিসে আপনি কিন্তু নিউট্রোফিলও পেতে পারেন, যেটা সাধারণত পাওয়ার কথা ছিল অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি যদি ব্রেইন ইমেজিং করেন তাহলে আপনি কি পেতে পারেন? আপনি পেতে পারেন হাইড্রোকেফালাস পেতে পারেন, আপনি সামান্য কিছু মেনিঞ্জিয়াল এনহ্যান্সমেন্ট পেতে পারেন সিটি বা এমআরআই এর ক্ষেত্রে। এছাড়া আপনি ইন্ট্রাক্রেনিয়াল টিউবারকুলোমও পেতে পারেন। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যেমন হচ্ছে যে স্পাইরোকিট। স্পাইরোকিটের মধ্যে একটি আছে হচ্ছে যে বোরেলিয়া। বোরেলিয়া দিয়েও কিন্তু আপনার মেনিনজাইটিস হতে পারে। বোরেলিয়াতে কি হয়? লাইম ডিজিজ হয়। মূলত বোরেলিয়াটা ট্রান্সমিট হয় একটা একটু প্যারাসাইট টিক দিয়ে। অর্থাৎ একটু প্যারাসাইট টিক যখন বাইট করে তখন টিক বাইট করার সাথে সাথে সে কী করে, সে এই যে ব্যাকটেরিয়া বোরেলিয়াকে ইন্ট্রোডিউস করে পেশেন্টের শরীরের ভিতরে, এবং সেখান থেকে কিন্তু আপনার লাইম ডিজিজ হতে পারে, এবং লাইম ডিজিজের ফলে আপনার কিছু নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করতে পারে। এটা যে সবসময় ডেভেলপ করবে ব্যাপারটি এরকম নয়, এবং এই নিউরোলজিক্যাল সিমটমটা হচ্ছে ভ্যারিয়েবল। কী কী হতে পারে? এটা থেকে আপনার অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হতে পারে, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস। দেন হচ্ছে ফেশিয়াল নার্ভ পালসি হতে পারে, পলিনিউরোপ্যাথি হতে পারে। হ্যাঁ, আপনার ফেশিয়াল নার্ভ পালসি হচ্ছে, হ্যাঁ, পলিনিউরোপ্যাথি। অর্থাৎ পলিনিউরোপ্যাথি হয়ে এখানে কি পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে এটা অ্যাসেন্ডিক টাইপ অফ প্যারালাইসিসের মতো হয়, এবং অ্যাসেন্ডিক টাইপ অফ প্যারালাইসিস হয়। এবং এই যে লাইম ডিজিজের কারণে যদি পলিনিউরোপ্যাথি, প্যারাপ্যারাসিস বা প্যারাপ্লেজিয়া হয়, সেটা কিন্তু জিভিএস এর একটা ডিডি হিসাবে এটা আমাদেরকে রাখতে হয়। এছাড়াও পেশেন্টের এনকেফালোপ্যাথি কিন্তু ডেভেলপ করতে পারে। এরপর ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন ভাইরাল মেনিগো এনকেফালাইটিসের ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট একটু মাথায় রাখবো। সেটি হচ্ছে যে ভাইরাসের কিছু কিছু ভাইরাস হচ্ছে ভাইরাসের যখন বডিতে এটা ইনফেক্ট করে ভাইরাস, তখন সে তার কিছু স্পেসিফিসিটি দেখায়। কারণ ভাইরাস হচ্ছে কি রিসেপ্টরের মাধ্যমে হোস্ট সেলের ভিতরে সে এন্ট্রি করে। সুতরাং এই রিসেপ্টরের সাথে ইন্টারাকশনের কারণে ভাইরাস হচ্ছে স্পেসিফিক কিছু জায়গায় সে ইনফেক্ট করে। হ্যাঁ, যেমন কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে নার্ভাস সিস্টেমকে ভালোবাসে, তারা নার্ভাস সিস্টেমকে ইনফেক্ট করে। হ্যাঁ, এবং দেখা যায় যে নার্ভাস সিস্টেমের কিছু কিছু পার্টিকুলার জায়গায় তারা ইনফেক্ট করে, যেমন কিছু কিছু ভাইরাসে তারা ইনফেক্ট করে যে অলিগোডেন্ড্রোসাইট। আবার কিছু কিছু ভাইরাসে যারা হচ্ছে মিডিয়াল টেম্পোরাল লোব অথবা লিম্বিক সিস্টেমকে তারা ইনফেক্ট করে। হ্যাঁ, যেমন ধরুন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1। হ্যাঁ, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এটা কি করে? টেম্পোরাল লোবকে ইনফেক্ট করে। এরপর আসেন ক্লিনিক্যাল ফিচার অফ ইন্ট্রাক্রেনিয়াল ম্যাস লিশন। এই চকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের কী কী ফিচার আসে, এখান থেকে অনেক কোশ্চেন হয়, অথবা ফলস লোকালাইজিং সাইন। এখান থেকে আমরা প্রথমে দেখি যে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। Raised intracranial pressure usually it is aggressive tumors causing vasogenic edema or obstructive hydrocephalus। এর ফলে কী হয়? পেশেন্টের প্রচণ্ড হেডেক হয়, এবং যেটা ওলস হয় অনলাইন। পেশেন্ট যখন শুয়ে থাকে তখন হেডেকটা বাড়ে, অথবা স্ট্রেইনিং করে। পেশেন্ট যখন প্রস্রাব বা পায়খানা করার সময় স্ট্রেইনিং করে, তখন দেখা যায় তার মাথা ব্যথাটা বেড়ে যায়। এটা ইন্ডিকেট করে যে তার হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে গেছে। সাথে পেশেন্টের ভমিটিং থাকে। সিক্স নার্ভ ইনভলভমেন্টেড থাকার কারণে পেশেন্টের কি হয়? ডিপ্লোপিয়া হয়। আর দেন হচ্ছে প্যাপিলো ইডিমা হয়। এই সকল পেশেন্টের কী থাকে? ব্র্যাডিকার্ডিয়া থাকে, রেইজড ব্লাড প্রেশার থাকে, ইম্পেয়ার্ড কনসাসনেস লেভেল হয়। হ্যাঁ, এরপরে আসেন যে আমরা একটু আলোচনা করি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে ব্র্যাডিকার্ডিয়া এবং পাশাপাশি ব্লাড প্রেশারও কেন বাড়ে। মূলত যখন ব্রেইনে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে, তখন ব্রেইনে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেই ব্লাড ভেসেলগুলো কি হয়? কম্প্রেসড হয়। কম্প্রেসড হওয়ার ফলে সেখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। পাশাপাশি সেখানে মেটাবলিজমের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায়,
পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন বাড়ে এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডে কি হয়, সেন্ট্রাল কেমোরিসেপ্টর, ব্রেইনের যে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, কোথায় থাকে সেন্ট্রাল কেমোরিসেপ্টর? সেন্ট্রাল কেমোরিসেপ্টর থাকে, দিস ইজ লোকেটেড ইন দ্য মেডুলা নিয়ার দ্য ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে মেডুলাতে ফোর্থ ভেন্ট্রিকলের কাছে থেকে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, সেটা স্টিমুলেটেড হয়। কীভাবে স্টিমুলেটেড হয়? এই পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে কী করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে, সেটা আবার ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বন আয়ন তৈরি হয়। এই হাইড্রোজেন আয়নটা মূলত স্টিমুলেট করে, এবং হাইড্রোজেন আয়নটা কী করে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর জোনকে যখন স্টিমুলেট করে, সেটার সাথে একই সাথে প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক আউটফ্লো দুটোকেই স্টিমুলেট করে। সো হার্টে যখন যায় তখন সিম্প্যাথেটিক আউটফ্লোটা ইট ইজ নিউট্রালাইজড বাই প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো, এবং প্যারাসিম্প্যাথেটিক প্রিডমিনেন্ট করে, যার কারণে হার্ট রেটটা কিন্তু কমে আসে। আর ব্লাড ভেসেলে যেহেতু কোনো প্যারাসিম্প্যাথেটিক ইনারভেশন নাই, শুধুমাত্র সিম্প্যাথেটিক ইনারভেশন, সিম্প্যাথেটিক ইনারভেশনের কারণে কী হয়, ইনক্রিজড ভেনো কনস্ট্রিকশন হয়, ইনক্রিজ আর্টারিউলার কনস্ট্রিকশন হয়, এবং রেড ভেসেল কী হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়। সুতরাং আমরা একই সাথে যেমন ব্লাড প্রেশার বাড়তে পাচ্ছি, পাশাপাশি কী পাচ্ছি, ব্রাডিকার্ডিয়া পাচ্ছি, এবং প্যারাসিম্প্যাথেটিকটা প্রিডমিনেট করার কারণে, এবং দেখা যায় যে জিআইটিতে প্যারাসিম্প্যাথেটিক বেশি মাত্রায় অ্যাক্টিভেট হওয়ার কারণে দেখা যায় পেশেন্টের বমিও হয়।